94 হরিশ মুখার্জি রোড, কেমন আছো কলকাতা? নমস্কার সকলকে। সন্ধ্যে শেষ আর রাত শুরু। এমন সময় আমরা ভিডিও পোস্ট করি যেটা রাতের ইঙ্গিত দেয়, ঠিক রাত 8টা। আজ আপনারা শুনতে চলেছেন এমন একটি ঘটনা যেটা ভয় এনে দেবে ঠিক সন্ধ্যে শুরুতে। তো বেশি কথা না বাড়িয়ে একটি কথাই বলতে চাই, সুস্থ থেকো আর সঙ্গে থাকো। শুরু হচ্ছে আজকের ঘটনা। জুন মাসের মাঝামাঝি সময়, চারদিকে বর্ষার আমেজ, কিন্তু আমাদের গ্রামের আকাশে যেন এক অদ্ভুত ধূসর বিষণ্ণতা। আমার নাম জুয়েবের, বয়স এখন 40-এর ঘরে, কিন্তু এই ঘটনার সময় আমি ছিলাম 22-এর তরুণ। ঘটনাটি ঘটেছিল আমাদের গ্রামের পাশের পুরনো শ্মশান ঘাটে, যেখানে অনেক আগে এক ত্রান্তিককে কবর দেওয়া হয়েছিল। কালাচাঁদ ত্রান্তিক। তার মৃত্যুর আগে থেকেই গুঞ্জন ছিল সে নাকি কালো জাদুর মাধ্যমে কোনো ভয়ঙ্কর আত্মা আবহান করতে চেয়েছিল, কিন্তু যজ্ঞ শেষ হওয়ার আগেই তাকে খুন করে ফেলা হয়। ঘটনাটি শুরু হয়েছিল আমার মায়ের হঠাৎ অসুস্থতার দিনে। মা হঠাৎ করে একদিন অদ্ভুত অসুস্থতায় ভুগতে শুরু করলেন। শরীর ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে নিজের মধ্যে বিগত থাকতেন। মাঝে মাঝে চোখ বড় বড় করে এক পয়েন্টের দিকে তাকিয়ে থাকতেন। গলায় শ্বাস আটকে আসার মতো আওয়াজ, ফ্যাস ফ্যাস করে। আবার কখনো চুপচাপ দীর্ঘ নিঃশ্বাস ফেলতেন। গ্রামে ডাক্তার নেই বললেই চলে, তাই আমরা প্রথমে পাশের ইউনিয়নের এক লোকাল কবিরাজকে ডেকে আনে। সে এসে দেখে, কিছু বুঝে না, বলেই এটা শরীরের না, অন্য কিছুর হাতে আছে, কেউ কিছু করেছেন। আমি কথাটা তখন পাত্তা দিইনি, কিন্তু মায়ের শারীরিক আচরণ এমন এক জায়গায় পৌঁছে যাচ্ছিল যেখানে সত্যি বিশ্বাস করতে বাধ্য হয় যে কিছু একটা ঠিক নেই। মা একদিন হঠাৎ করে ঘরের দেওয়ালের দিকে তাকিয়ে বলল, এই জায়গায় আগুন লাগাস না, আগুন আগুন আসছে, দেখিস না। আমি তখন বুঝতে পারিনি ব্যাপারটা সামান্য নয়। আমরা পরামর্শ নিই গ্রামের পেরিয়ে আরো দক্ষিণে থাকা এক প্রবীণ কবিরাজ রফিকদার সঙ্গে। উনি এসে ঘরে পরিদর্শন করে বললেন, তোমার মায়ের গায়ে ছায়া আছে, খুব পুরনো, কোনো অপূর্ণ কিছু যেটা শেষ হয় নাই, ওটা ওনার ভেতর ধরা লাগছে। আমি বললাম, মানে? তিনি বললেন, এই এলাকায় কোনো বড় যজ্ঞ বা কালো জাদু চলছিল, সেটা শেষ হয় নাই, আর তার ফলে কোনো শক্তি আটকে ছিল। এখন সে তোমার মায়ের শরীরে পেয়ে আবার সঞ্চয় হওয়ার চেষ্টা করছে। শুনি গা কাঁপে। যজ্ঞ অপূর্ণ, কেউ ফিরে আসার চেষ্টা করছে। আমরা জানতে পারি সেই কালাচাঁদ ত্রান্তিকের কবর আমাদের গ্রামের দক্ষিণ কোণে। যেই পুরনো পডকাস্টটা আছে ঠিক তার নিচে। ওখানেই বহু বছর কেউ যায়নি, কারণ অনেকেই শুনেছে রাতে মাঝে মাঝে ধোঁয়ার মতো কিছু ওঠানামা করে, গাছের ডাল কাঁপে, আর শেয়াল বা কুকুরও ভয় পেয়ে ওইদিকে যায় না। আমার এক বন্ধু ছিল রাফি, ছোটবেলা থেকেই সাহসী, ভয়ডর কম। ওই বলে, চল এক রাত গিয়ে দেখে আসি জায়গাটা, কিসের ভয়? আমি বললাম, তুই কি পাগল? ওখানে গেলে যদি কিছু ধরে, যদি আবার। রাফি হেসে বলল, ভাই রে, অত ভয় কিসের? মায়ের জন্য তো কিছু করতে হইবই না। এই কথায় সাহস পেয়ে আমরা দুজন ঠিক করে রাত 11টায় সেই পুরনো বট গাছের নিচে যাব। রাত 11টা।
আকাশের মেঘ জমেছে, তবে ঝড় শুরু হয়নি। হাতে টর্চ, সাথে লাঠি, আমরা দুজন সেই পথে রওনা দিই। গাছটার কাছাকাছি আসতে দেখি কেমন যেন বাতাসের শব্দটা পাল্টে যাচ্ছে। অদ্ভুত একটা গন্ধ। মাঠঘাটে যখন বৃষ্টির আগে মাটির ঘিন্ন আসে, ঠিক সেরকম না, বরং যেন পোড়া মানুষের গন্ধ। কাছে পৌঁছে দেখি চারিপাশে নিস্তব্ধতা। হঠাৎ শুনি নিচু গলায় কারো ফিসফাস, কিন্তু আশেপাশে কেউ নেই। রাফি বলল, শুনলে কিছু? আমি ঘাড় নাড়তেই হঠাৎ টর্চ নেমে গেল। হালকা একটা শব্দ, যেন মাটি ফেটে কিছু একটা উঠছে। আমাদের পায়ের নিচে তখন পুরনো কবরের মাটি শুকিয়ে যেন একটা একটা করে কাঁপতে কাঁপতে শুরু করলো। রাফি কাঁপা গলায় বলল, ভাই চল চল, আর থাকা না, আর থাকে না এখানে, চল। আমার মাথার ভেতর তখন একটা অদ্ভুত আওয়াজ, যজ্ঞ শেষ হয়নি, আগুন দাও আগুন। আমি মনে করলাম হয়তো ভয় পেয়ে কল্পনা করছি। ঘরে ফিরে আসার পর আমরা চুপচাপ ছিলাম, কিন্তু সেই রাতেই শুরু হলো আসল বিপর্যয়। মা আবার চিৎকার করতে থাকলেন, বলছিলেন, ও আসছে, আমাকে বলেছে আগুন ঘরে নিতে, কবর খুঁড়তে বলছে। এইবার আমি চুপ থাকতে পারলাম না। পরদিন সকালে রাফিকদাকে ডেকে আনি আমি। তিনি গভীরভাবে আমার ঘরের দরজায় কালো রঙের এক তাবিজ আটকে রাখেন আর বললেন, আজ রাত 12টা পর্যন্ত যদি কিছু দেখা বা শোনা যায়, কবর খুঁড়তে হবেই। এটা খতম করা ছাড়া উপায় নেই। আমি কিছু না বলে চুপ করে থাকি। সেই রাতে 12টা বাজতেই 5 মিনিট বাকি। আমি মাকে নিয়ে বসে আছি। জানালার বাইরে হালকা বাতাস, কিন্তু কেমন যেন অস্বাভাবিক। হঠাৎ থেকে মায়ের মুখ ফ্যাকাশে, চোখ স্থির, ঠোঁট নড়ছে। আমি কান পেতে শুনি, শেষ করে আগুন দিয়ে যায়, যজ্ঞ চলবে খবর করে। ঠিক 12টায় পাশের ঘরের আয়নার গায়ে একটা ফাটল ধরল, যেন ভেতর থেকে কেউ আঘাত করেছে। আমি আর রাফি তখন ঘর থেকে দৌড়ে বেরিয়ে আমরা যাই সেই কবরের দিকে, হাতে গুণ, ধূপ আর পুঁতি আর একটা বর্ষা। কবরের জায়গায় গিয়ে দেখি